গ্রন্থ সম্ভারে আপনাকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, স্টিলের আলমারি। শুরু করছি আজকের গল্প। চমৎকার! সকালবেলায় এক ঝামেলা। ঠিকরে উঠল লতিকা, বলতে যাচ্ছিল আপদ, সামলে নিয়ে বলল ঝামেলা। তারপর পরিতোষের কাছে চলে এসে তেমনি ঝংকারের সঙ্গে বলল, সকালবেলায় সুখবর শোনো, তোমাদের নয়নপুর থেকে তোমার প্রাণের বরদা এসেছেন। পরিতোষের হাতে সবে এক চুমুক খাওয়া চায়ের কাপ। পরিতোষ সতৃষ্ণ নয়নে জানলার দিকে তাকিয়েছিল, কতক্ষণে খবরের কাগজটা এসে পড়ে। একতলার ঘর, সামনের জানলা দিয়ে কাগজ ফেলে দিয়ে যায়। বরদা নয়নপুর থেকে এসেছেন। পরিতোষের পেয়ালা থেকে একটু চা চলকে পড়ে গেল। জ্যাঠতো ভাই বরদা সম্পর্কে পরিতোষের যে একতা কিছুটা দুর্বলতা ছিল, সে কথা লতিকার জানা বলেই এভাবে ঠোক্কর দিয়ে কথা বলা। তার নয়নপুরের কথা উঠলে কার সম্পর্কে না ঠোক্কর দিয়ে ছাড়া কথা বলে লতিকা। সেই যে বিয়ের পর কবে কোন কালে নতুন বউ হিসেবে দেশের বাড়িতে কটা দিনের জন্য বাস করতে যেতে হয়েছিল, সেই সূত্রেই নাকি তার নয়নপুর সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আর সে অভিজ্ঞতা যে মধুর নয়, তা লতিকার এই যাবৎকালের সমস্ত কথাবার্তার মধ্যেই ধ্বনিত হয়। কিন্তু এমন কি সে অভিজ্ঞতা যা সারা জীবনকাল মন বিরূপ করে রাখতে পারে? আর কিছুই নয়, মূল কারণ হচ্ছে পরিতোষের সেই তুচ্ছ গণ্ডগ্রামটুকুর প্রতি তার প্রাণের ভালোবাসার খবর। হ্যাঁ, লতিকা যখন ওই গাঁইয়া জায়গাটা সম্পর্কে সমালোচনায় মুখর হয়েছে, তখন ওই খবরটি টের পেয়েছে। পরিতোষের মুখের রেখায় রেখায় সেই ভালোবাসাটির খবর ধরা পড়েছে। অতএব সতীরের হিংসে তুল্য একটি জ্বালা। পরিতোষ কি তার বুঝতে পারে না? বুঝতে পেরে পেরেই তো সেই একান্ত গভীর সুন্দর ভালোবাসাটুকুকে হৃদয়ে নিভৃত কোটরে কবরিত করে রাখতে রাখতে ক্রমশ তাকে ভুলেই গেছে, অর্থাৎ সত্যি কবরিত হয়ে গেছে। এখন আর পরিতোষকে ভবতোষ ভট্টাচার্য সম্বন্ধে তোমার প্রাণের বরদা বলার কোনো মানে নেই। বছরে কবার মনে করে তাকে পরিতোষ? চিঠি লিখে খবর দেওয়া নেওয়ার প্রশ্নও নেই আর। নেহাত বিজয়া দশমীর প্রণাম জানানোর সঙ্গে বলা, আশা করি তোমাদের সব কুশল। ভারী সুন্দর একখানি ভাষা চালু আছে আমাদের। কেমন আছো, কি বৃত্তান্ত লিখে জিজ্ঞাসার চিহ্ন মারার পেছনেই তো থাকছে প্রশ্নগুলির উত্তরের আশা। তার মানে যে টেনে চলার পথ খুলে রাখা। এই বেশ, আশা করছি এর জন্য আর উত্তরের আশা থাকে না। এইভাবেই অতি নিকটজনেরাও ক্রমশ বৎসরান্তে একবার ফুল জল পাওয়ার পর্যায়ে গিয়ে পৌঁছল। বরদার সঙ্গেও এখন পরিতোষের সেই রকমই যোগাযোগ। বরদার আশাটাও অপ্রত্যাশিত, তাই চায়ের পেয়ালা থেকে একটু চা চলকালো। শুকনো গলা থেকে একটি শব্দ বেরিয়ে এলো, বরদা নয়নপুর থেকে। পেয়ালাটা নামিয়ে রেখে বিপন্ন গলায় বলল, কিন্তু এখন এ সময় কোন গাড়িতে? লতিকা ঠোঁট উল্টে বলল, তা আমি কি করে জানবো শুনি? তোমাদের নয়নপুরের ট্রেনের টাইম তো আমি আর মুখস্থ করে রাখিনি। তাড়াতাড়ি কাপটা শেষ করে নামিয়ে রেখে পরিতোষ বলল, ও মা, তোমার সঙ্গে দেখা হয়নি? আমি আবার আগ বাড়িয়ে কি দেখা করতে যাব শুনি? লতিকা আরেকবার ঠোঁট উল্টালো। রেখার মা আমাকে এসে বলল। পরিতোষ যে ঘরে বসে চা খাচ্ছিল সেটাকে মোটামুটি ভাঁড়ার ঘরই বলা যায়। আবার তার মধ্যে খাবার টেবিল, চায়ের সরঞ্জাম। বাইরের দিকে একখানা ভালো ঘর আছে, যেটাকে লতিকা সুচারুভাবে ড্রয়িং রুম রূপে সাজিয়ে রেখেছে। বাড়ির মধ্যে একখানা ঘর অন্তত থাকুক, যেখানে সভ্য ভব্য অতিথি অভ্যাগতকে বসানো যায়। সেই ঘরেই টেলিভিশন, সে ঘরেই বুক র্যাক এবং নানাবিধ শৌখিন জিনিসের সমাবেশ। কিন্তু সে ঘরে নয়নপুরের বরদাকে বসাবার কথা নয়।
বুদ্ধিহীন রেখার মা আগে সেখানেই বসিয়ে তবে খবর দিতে এসেছে। বসাবে না? শূন্য যখন মেসোমশায়ের লোক দাদা, তখনই তো ভক্তি উতলে উঠেছে। পরিতোষ শুকনো মুখে বলল, তা এ সময় হঠাৎ কেন কে জানে। ও মা, কেন আবার? লতিকা আবার নিজস্ব ভঙ্গিতে ঠোঁট উল্টে বলল, মুখে ধান শুকিয়ে ধানায় পানায় করে দুঃখের গাথা গিয়ে কিছু 2 পয়সার ব্যবস্থা করা। শুনবে এখন, গ্রামে গঞ্জে এখন বাস করা দায়। জমিতে ধান নেই, পুকুরে মাছ নেই, মানে বাড়িতে চালে খড় নেই, হে তো পড়েই আছে। কথাগুলো যে পরিতোষের কানে মধুবর্ষণ করলো তা নয়, তবে পরিতোষ যে ছিটকে উঠে প্রতিবাদ করল তাও তো নয়। পরিতোষ শুধু মনে করতে চেষ্টা করল কবে কোন সূত্রে বর্দা কাঁদুনি গিয়ে 2 পয়সা হাতিয়ে গেছে। বর্দা নামক সেই প্রাণ খোলা হাসি দীর্ঘকায় মানুষটার সঙ্গে ঠিক ওই বিশেষণগুলো কি মানানো যায়? অথচ পরিতোষ লতিকার মুখের উপর বলে উঠতেও তো পারল না, কবে কোন দিন বর্দা আমার কাছে এসে হাত পেতেছেন লতিকা? না, পরিতোষ বলতে পারল না। কে জানে কোন অমোঘ নিয়মে লতিকার মুখের ওপর স্পষ্ট সত্য কথাটা শুনিয়ে দেবার সাহস নেই পরিতোষের। কোনো ব্যাপারেই নয়। লতিকা যখন অনায়াসে রেখার মার রেখাটাকে বলে, এই মা আসতে পারবে না খবরটি দিয়ে পালাচ্ছিস যে বড়, বাসনগুলো মেজে দিয়ে যা, তখন পরিতোষ বলতে পারে না, কি আশ্চর্য, ওইটুকু মেয়েটা আমাদের টুকাইয়ের থেকেও ছোট, ও অতগুলো বাসন মাজতে পারে। বড়জোর হয়তো সাহসে ভর করে বলে, ও যা বাসন মাজবে তা তোমার পছন্দ হবে। লতিকার অবশ্য কথার মর্মার্থ বুঝতে আটকায়নি, কারণ সাপের হাঁচি বেঁধেই চেনে। তাই লতিকা রোদা গলায় বলে, তা হবে কিনা সে আমিই বুঝবো, না হওয়া পর্যন্ত ছাড়বো নাকি। আবার অন্যদিকেও পরিতোষের পরিচিত কেউ বেড়াতে এলে লতিকা যখন অবলীলায় বলে, চা ফা হবে না এখন, 2টো মিষ্টি আনিয়ে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে পাঠিয়ে দিচ্ছি, তখন পরিতোষের এমন সাহস হয় না যে বলে, চা তো তোমাদের সারাক্ষণই হচ্ছে বাবা, আমার একটা বন্ধু এলেই। না, তেমন সাহস হয় না পরিতোষের। লতিকা যদি স্বেচ্ছায় কিছু করে কৃতজ্ঞতায় বিগলিত হয় এবং বারবার লতিকার তৎপরতার আর বিবেচনার কথা উল্লেখ করে। তাই বলে উঠতে পারা সম্ভব হলো না পরিতোষের, কবে আবার বর্দা আমার কাছে। কে জানে কেন পরিতোষের মধ্যে এমনই একটা অনধিকারীর আর অপরাধীর ভাব। বিশেষ করে নয়নপুর সম্পর্কিত কথা উঠলেই পরিতোষ যেন চোর। তবু এখন পরিতোষকে মনে মনে সাহস সঞ্চয় করতে হচ্ছে। তব এ সময় যখন এসে হাজির হয়েছেন তখন তোমার তো বেশ ভালোই কাজ বাড়ল না, না খাইয়ে তো আর। অথচ মানে তোমার তো শুনছি কদিন থেকে গ্যাস ফুরিয়ে বসে আছে। লতিকা একটু বিদ্রুপের হুল ফোটানোর হাসি হেসে বলে, তা গ্যাসই ফুরুক আর শ্বাসই ফুরুক, তোমার দেশের বর্দা যখন, তখন ষোড়শোপচারে নৈবেদ্য তো সাজাতেই হবে। ভবতোষ এসে বসে আছেন। পরিতোষ মনে মনে রীতিমতোই চাঞ্চল্য বোধ করছেন, কিন্তু এদিকটার অবস্থাটি একটু আঁচ করে না গেলেও তো স্বস্তি নেই। নিশ্চিন্ত হয়ে গিয়ে গল্প করতে বসে যাবেন, আর লতিকা হয়তো শুধু 4টি বাজারের খাবার আনিয়ে সাজিয়ে দিয়ে অতিথি সৎকারের পাঠ মিটবার তাল করবে। অথচ ওরা গ্রামের মানুষ, শহর বাজারের খাবারকে খুব ভয়ের এবং অপকার চোখে দেখেন। যদি বা কখনো যখন আসেন, মানে আগে আগে যখন এসেছেন, বেশিরভাগ দুপুরের গাড়িতে এসে বিকেলটা থেকে সন্ধ্যের সময় চলে গেছেন। তা কখনো কি পরিতোষ মনের জোর করে বলে উঠতে পেরেছে, রাতটা থেকে যাও না বর্দা, সকালের গাড়িতে চলে যাও, রাতে বেশ জমিয়ে গল্প করা যাবে? না, সে জোর কখনো খুঁজে পায়নি পরিতোষ ভট্টাচার্য নামের সরকারি অফিসের একটি মাঝারি অফিসার। শুধু কথাগুলো মনের মধ্যে পাক খেয়েছে, এমনকি একান্ত বাসনা সত্ত্বেও লতিকার কাছে প্রকাশ করতে পারেনি।
দুখানা লুচি ফুচি ভেজে খাইয়ে দিলে হতো বোধহয়। ওর আবার বাজারের খাবারে জুজুর ভয়। না, সেসব বলা টলা হয় না। আর ভবতোষ নামের মানুষটা জল খাবারের থালাটা হাতে নিয়ে বলেন, না, তোদের এই এক ফ্যাশন রে বাবা। গাদা গুচ্ছির পয়সা খরচ করে এক গাদা বাজারের খাবার আনিয়ে খাওয়াতে না পারলে যেন আদর যত্ন হয় না। এর থেকে যদি বৌমা তোদের রুটি তরকারি থেকে দুখানা চায়ের সঙ্গে দিয়ে দিত, খেয়ে আরাম হতো। এইসব সিঙ্গারা কচুরি শুধু অম্বলের কুঠি। পরিতোষ না তাকিয়েও একখানি বেজার মুখের ছবি দেখতে পায়। পরিতোষ আবহাওয়া বদলাতে তাড়াতাড়ি বলে ওঠে, তোমার আবার অম্বল কি গো বর্দা? লোহা খেয়ে লোহা হজম করবার শক্তি ছিল না? হাহা করে হেসে ওঠেন ভবতোষ। বলেন, ছিল রে, অর্থাৎ অতীত। এখন আর নেই রে ভাই। এক সময় তো লোহার রডও দু হাতে চেপে বাঁকাতে পারতুম, সাঁতরে গঙ্গার এপার ওপার হতুম। এখন আর সে রামও নেই, সে অযোধ্যাও নেই। গঙ্গার যা হাল হয়েছে, নাইতে নামতে রুচি হয় না। তা একদা রাম অযোধ্যা দুই ছিল। ভবতোষ ছিলেন পাড়ার হিরো। গ্রামে লাইব্রেরি করেছেন, জিমন্যাস্টিকের ক্লাব খুলেছেন, ফুটবলের টিম গড়েছেন এবং যতটা পেরেছেন পরোপকার করে বেরিয়েছেন। পরিতোষের ছেলেবেলার চোখের সেই উজ্জ্বল ছবিটি পরিতোষের হৃদয় কন্দরে ছিল অনেক দিন পর্যন্ত। তবে এখন দেশের অবস্থা বদলে গেছে। বদলে গেছে সেই সহজ আনন্দের দিনগুলো। বদলে গেছে পরিতোষও। সে মূল্যবোধ আর নেই। তবু মানুষটাকে দেখলেই কেমন যেন একটা অস্বস্তি বোধ। যে কতক্ষণে মান বাঁচিয়ে চলে যাবেন সেই চিন্তা। তবে লতিকা এমন অসভ্য নয় যে গুরুজনের মান না বাঁচিয়ে কথা বলবে। ভাসুর সদর চৌকাঠ পার হয়ে যাবার আগে কোনোদিনই বলে ওঠে না যে এদিকে তো বাজারের খাবারে এত বেখানা, চেটেপুটে খেয়েও তো নেওয়া হলো সব। আর এই এখন এই যে বলছে গ্যাস ফুরোক আর শাঁসি ফুরোক, সে কি আর এমন স্বরে বলছে যে বাইরের দিকে সেই ঘরটা পর্যন্ত স্বরটা পৌঁছবে? পরিতোষের অবশ্য স্বভাব ঠিকই নিচু স্বরে। তার কথা দেয়ালের ওপারে যায় না। সেই স্বরে ব্যস্ত হয়ে বলল, আহা, অনেক রকম করবার কি দরকার? বাড়িতে যা রান্না হয় তাই দেবে। এখন তো বলা হচ্ছে তখন খুঁতখুত করবে। দুখানা বেগুনি ভেজে দিলে হতো, বড়দা বেগুনিটা খুব প্রেফার করেন। আরে না না, ওসব কিছু করতে হবে না, গ্যাস নেই সেটা জানিয়ে দিলেই হবে। ঠিক আছে, দয়া করে আবার বাজার ছুটতে চেও না টাটকা মাছ আনতে। ফ্রিজে মাছ রাখা দেখে তো সেবারে তোমার দাদা নাক ছিটকেছিলেন। পয়সা খরচ করে স্বাদবাসী মাছ খাবার জন্য কিনলি তো এটা জানি। শহরে বাস করলে শহুরে চাল ছাড়া গতি নেই, 5 জনের সামনে মুখ থাকে না বলে কি পেঁচিয়ে পেঁচিয়ে হাসি। বর্দার সঙ্গে পেঁচিয়ে হাসিটা ঠিক মানাতে না পারলেও অভ্যস্ত নিয়মে অপ্রতিবাদে কথাটা হজম করে পরিতোষ এবং একটু ব্যস্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, যাই। এই সময় রেখার মা এসে দাঁড়ালো। বলল, মাসিমা, কি হলো আপনাদের? উনি আমায় বললেন যে কি গো বাছা, বাড়িতে খবর দাওনি? আর খবর দেবার কি আছে, ঘরের লোক, চলো যাই। রেখার মা একটু ঢোকিলে আবার বলল, তা পাছে হুটপাট ঢুকে আসে তাই বললুম। হ্যাঁ হ্যাঁ, খবর দিয়েছি তো। এখন মেসোমশাই বাথরুমে আর মাসিমা ঠাকুর ঘরে। হ্যাঁ, ঠাকুর ঘরে? লতিকা হিহি করে হেসে ফেলে বলে, খুব বানাতে শিখেছিস তো। কি ভাগ্যি, বলিসনি মাসিমা ধ্যানে বসেছেন। যাক, বলে ভালো করেছিস। রেখার মা কিন্তু খুশি না হয়ে বেজার গলায় বলে, তা না বানিয়ে উপায় কি? একটা মানুষ দেশ ঘর থেকে এসে হাপিত্তিসি হয়ে বসে রইল, আর আপনাদের আর দেখাই নাই। এই মাত্র রেখার মার বুদ্ধির প্রকাশে মনটা যেটুকু প্রসন্ন হয়ে উঠেছিল সেটা উপে গেল লতিকার। উফ, এসব চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বলবলাও এত বেড়ে যাচ্ছে।
বলল, আচ্ছা ঠিক আছে, বলো গে, আসছেন। পরিতোষ তাড়াতাড়ি বলে, আচ্ছা যাই তাহলে। লতিকা গলার স্বর আরো নামিয়ে বলল, শোনো, গোড়া থেকে একটু শক্ত হয়েও, ঘরে টিভি দেখে আবার একবার দেখো, জ্বলবে। ভাববেন ভাই খুব বড় লোক হয়ে উঠেছে। কলকাতার বাজার দরটা একটু তুলো, বুঝলে? আর ওটা যে ইনস্টলমেন্টে কেনা হয়েছে সেটা কথা ছলে শুনিয়ে দিও। তোমার তো আবার একটু সুখে আরামে থাকতেও অপরাধ বোধ, যেন চোর দায়ে ধরা পড়েছে। দেখি তো তোমার ভাবভঙ্গি। পরিতোষ মনে মনে বলল, আমার তো সব দিকেই চোর দায়ে ধরা পড়া অপরাধ বোধ। তা সে তো মনে মনে। লতিকা ততক্ষণে কথা শেষ করেছে। তা দেশের জমি জমা, বাগান, পুকুর সবকিছুতেই তো তোমারও ভাগ আছে। তা সেসবের উপসত্ত্ব কিছু পাচ্ছ? সবটাই তো ওরা। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক। বলে লতিকার বাক্যমালাকে আর এগোতে না দিয়ে নিজেই এগিয়ে যায় পরিতোষ। ঢুকে এসে দেখল ভবতোষ জানলার সামনে দাঁড়িয়ে রাস্তা দেখছেন। একটা আরাম বোধ হলো। প্রথমেই এতক্ষণ অপেক্ষারত মানুষটার মুখোমুখি হতে হলো না। পেছন থেকে বলে উঠল, কি বড়দা, এ সময় কোন গাড়িতে? ভবতোষ মুখ ফেরালেন। নিজস্ব দরাজ গলায় বলে উঠলেন, কি অবাক হয়ে গেছিস তো? আরে ভারী সুবিধের একটা বাস সার্ভিস নতুন খুলেছে নয়নপুর থেকে। আসলে বাজার গাড়ি, তবে চেনা জানা 2-4 জনকে ফরেরাই নিয়ে নেয়। ভোর 5টায় ছাড়ে আর 6:30টায় একেবারে এসপ্ল্যানেডে এসে পৌঁছয়। ইতিমধ্যে পরিতোষ একটা প্রণামের মতো করে ফেলেছে এবং ভবতোষ আরে থাক থাক বলে একবার জাপটে ধরে ছেড়ে দিয়েছেন। যদিও আগের স্বাস্থ্যের এবং শক্তির কিছুই নেই, তবু কাঠামোখানা তো আছে। জাপটানির সময় পরিতোষের মাথাটা ভবতোষের চিবুকের নিচে পর্যন্ত পৌঁছয়নি এবং শরীরটা মালুম পেয়েছে। ছেড়ে দেবার পর কথা শেষ করলেন ভবতোষ, বাসটা হয়ে পর্যন্তই মতলব করছিলাম একটা রবিবার দেখে একবার চলে আসি। ভোরে ভোরে ঠান্ডায় ঠান্ডায় তো চিঠি বিটি তো কিছু দিস না 7 জন্মে, চিরকেলেই গেতো। আছিস কেমন বল? কতদিন দেখা হয়নি রে। পরিতোষ বলল, ওই ওই চলে যাচ্ছে একরকম বড়দা। তবু তো তোমরা আছো ভালো। কলকাতার যা অবস্থা। হ্যাঁ, আমরা আছি ভালো? আবার হাহা করে হেসে ওঠেন ভবতোষ। বলেন, কথাটা বলেছিস ভালো। সে যে কবিতা আছে না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, হেও তাই। তুই এই বলছিস আর আমরা ভাবি তবু তো তোরা আছিস ভালো। ভবতোষ কিন্তু পরিতোষের সাজানো ঘর এবং টিভির দিকে না তাকিয়েই বলেন কথাটা। বললেন, তোর ছেলেবেলায় দেখা সেই নয়নপুর আর নেই রে ভাই। নয়নপুর, ঝামটপুর, বাদু সব ধ্বংস করা হয়ে গেছে। পলিটিক্স ঢুকে গ্রামগুলোকে শেষ করেছে, মানুষগুলোকে অমানুষ করে তুলেছে। সবাই শুধু ধান্দার তালে আছে। একদিকে অপারেশন বর্গা, একদিকে গ্রাম পঞ্চায়েত, তার সঙ্গে পার্টির দলাদলি। শান্তি বলে আর কিচ্ছু নেই। দাদারা মদত দেয়, পুলিশে চোখ বুজে থাকে। সেই যে আমাদের দিনু কীর্তনী গান গাইতো, মনে আছে তোর? রাজা নন্দিনী প্যারি, যা করিস তাই শোভা পায়, হেও হয়েছে তাই। পরিতোষ আর এর উত্তর কি দেবে, তাই প্রসঙ্গ পাল্টায়। বলে, তা তোমার স্কুলের কি খবর বর্দা? স্কুল? হায় কপাল, তা জানিস না বুঝি? মাস 6 হলো 60 বছর বয়সের ছুতোয় রিটায়ার করিয়ে দিয়েছে তো। এখনকার আইন টাইন কেমন জানিস তো? ভালো করতে জানি না, মন্দ করতে জানি। এদিকে জরাজীর্ণ স্কুল বিল্ডিং খানার দালান ধসে পড়েছে। বর্ষায় ক্লাসরুমে জল পড়ছে। কর্তাদের কাছে বলে বলে হত্ত, তা সেদিকে তো কোনো কেয়ার নেই। আইন জারি হয়ে গেল, বুড়ো হাবড়া মাস্টারদের আর রাখা চলবে না, খেদিয়ে দাও তাদের। 60 বছর বয়স হলে নাকি বুদ্ধি ঘোলা হয়ে যায়। অথচ মনে কর আমাদের শ্যামবাবু 70 বছর পর্যন্ত দাপটে পড়িয়ে গেছেন। কি সে পড়ানো, এখন ভাবলেও রোমাঞ্চ আসে। নয়নপুর হাই স্কুলের প্রথম থেকে পড়িয়েছেন, তখন তার এসব আইন টাইন ছিল না।
বলতে বলতে উদ্দীপ্ত হন ভবতোষ। বলতেই থাকেন, আরে বাবা, দেশের ভোটদাতারা যদি হঠাৎ আইন জারি করে বসে বুড়ো হাবড়াদের মন্ত্রী থাকা চলবে না, তাহলে কজন টিকবি তোরা? যত সব ঘাড় নড়বড়ে বুড়োরাই তো গদি আঁকড়ে বসে আছে, শ্বাস উঠছে তবু নির্বাচনে দাঁড়াচ্ছে, যেন তাদের আর বয়স হলে বুদ্ধি ঘোলাটে হয়ে যায় না, ৭২ ধরে না, সবাই তো ভগবানের বর পুত্তুর। আসল কথা হচ্ছে এসব আইন জারির উদ্দেশ্য হচ্ছে নিজেদের পেটোয়া লোকেদের জন্য জায়গা খালি করা। যাকে মরুককে, দিন দিন অ্যাটমসফিয়ার যা হয়ে উঠেছিল, মান মর্যাদা রেখে কাজ করা দায় হয়ে উঠেছিল। তবে নয়নপুর হাই স্কুলের ১২টা বেজে গেছে জানিস? আরে বাবা, মাস্টারদের যদি ছেলেদের বিদ্যাসাধ্যি শিক্ষা না দিয়ে উদ্দেশ্য হয় শুধু পার্টি পলিটিক্স শিক্ষা দেওয়া, তাহলে? ভবতোষ মাস্টারের বাচন ভঙ্গি এই, যদি কোনো প্রসঙ্গে উদ্দীপ্ত হয়ে ওঠেন তখন এমনভাবে কথা বলেন যেন প্রতিপক্ষ সামনে দাঁড়িয়ে, কিন্তু সত্যি যে সামনে দাঁড়িয়ে আছে তার কানের মধ্যে কি এত সব জোরালো কথাগুলো ঢুকছে? না, ঢুকছে না। তার কানে একটু আগে শোনা যে খবরটা বুকে ঠাঁই করে হাতুড়ি বসিয়েছে, তার ধাক্কাতেই কান আর কাজ করছে না। মনের মধ্যে ঝনঝন করছে সেই হাতুড়ির শব্দটা। মাস ৬ আগে রিটায়ার করিয়ে দিয়েছে, তার মানে লতিকার অনুমানই সত্যি। তাহলে কিভাবে সেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়া যায়? এই সময় লতিকা ঘরে ঢুকলো, এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে একটা রেকাপিতে ২টো রসগোল্লা আর ২খানা বিস্কুট। সেন্টার পিসের উপর সাবধানে সেটি নামিয়ে রেখে হেঁট হয়ে একটু প্রণাম করে বলল, ভালো আছেন তো বর্দা? প্রভাত সূর্যের মতো মুখ। পরিতোষ হাঁ করে তাকায় সেই মুখের দিকে। লতিকা বলে চলে, রান্নাঘরে গ্যাস ফুরিয়ে বসে আছে বর্দা, তাই চা আনতে এত দেরি। তা আপনি তো বাজারের খাবার পছন্দ করেন না, তাই শুধু এই আনলাম। জলটা জেলে কোনোভাবে চায়ের জলটা হলো, এরপর উনুন জেলে তবে রান্না বান্না। ভবতোষ ব্যস্ত হয়ে বলেন, আহা ঠিক আছে ঠিক আছে, এই তো বেশ বৌমা। উনুন জ্বালা যে একটা ভয়াবহ ঘটনা সেটা তেমন অনুধাবন করতে পারলেন না বলে বোধহয় সেই বিষয়ে কিছু বললেন না। লতিকা আরেক ম্যাজিক দেখালো। পরিতোষের দিকে তাকিয়ে অমায়িক গলায় বলল, তোমার ছুটি রয়েছে তো আজ, একবার বাজার যাও দেখি, যদি ভালো ফ্রেশ মাছ পাও। বর্দা তো আবার ফ্রিজের মাছ তেমন করেন না, ইলিশ পেলে তো খুবই ভালো হয়। অবশ্যই ৬০-এর নিচে কিলো হবে না, তা না হোক, নয়নপুরে বোধহয় ইলিশ টিলিশ পাওয়া যায় না। একদিন আমরাও না হয় বর্দার অনারে ইলিশ খেয়ে নেব। ভবতোষ খুব ব্যস্ত হয়ে বলে ওঠেন, আরে না না, আমার জন্য এসব কিচ্ছু করতে হবে না, আমি মানে। লতিকা বলে, না না দাদা, কতদিন পরে এলেন আপনি? পরিতোষ কি স্বপ্ন দেখছে? নিশ্চয়ই তাই, তা না হলে এখনো কেন শুনতে পাচ্ছে? আহা, ইলিশের মাথা দিয়ে জম্পেশ করে পুঁইশাক চচ্চড়ি, কতদিন যে খাওয়া হয়নি। বর্দা, আপনি ইলিশের মাথা দেওয়া পুঁইশাক চচ্চড়ি ভালোবাসেন না? ও বাবা, বাসি না আবার? তো তা পাচ্ছি কোথায়? উঠোনে না হয় পুয়ের বৃন্দাবন, কিন্তু ইলিশ না, আমি তো ভুলে গেছি। নয়নপুরের যে কি হাল হয়েছে আজকাল যদি দেখতে বৌমা। তা পরিতোষ, তোদের এখানে তো পাওয়া যায় রে বাবা, বৌমা এত ভালোবাসেন। বৌমা অভিমান ভরে বলে ওঠেন, বলুন না বর্দা আপনার ভাইকে, দিন দিন এত কিপটে হয়ে যাচ্ছে। পরিতোষ নিঃশ্বাস ফেলে, কিপটেই বটে, বাজারটি কি পড়েছে তা যেন জানো না। কি বলবো বর্দা, কিভাবে যে সংসার চালাতে হচ্ছে তা ভগবানই জানেন। এই যে তোমার বৌমার বড় স্বাদ মেটাতে ওই টিভিটি আনা হয়েছে, তার জন্য খেসারত দেওয়া হচ্ছে সব দিক ছাঁটায় চালিয়ে। এর ওপর আবার একই সঙ্গে ২ ছেলের পরীক্ষার ফি দেবার দিন এসে পড়ল, কোথা থেকে যে দেব ভেবে কুল পাচ্ছি না। বলতে বলতে বেশ আত্মপ্রসাদ অনুভব করে পরিতোষ। যাক বাবা, লতিকা পরে বলতে পারবে না তুমি তেমন শক্ত হওনি। ছেলেদের নাম শুনে
যেন সচকিত হলো ভবতোষ। বলে ওঠেন, আরে তাই তো, কই তারা? তিনটের কাউকে তো দেখছি না। পরিতোষ এদিক ওদিক তাকিয়ে বলে, ও ওরা এখনো বোধ হয় ওঠেনি। হ্যাঁ, সে কি, এখনো ওঠেনি? এতখানি বেলা? না না, ভেরি ব্যাড। এখন বদভ্যাস তো ভালো না। পরিতোষ পরিস্থিতি সামাল দিতে বলে, মানে রবিবার পেয়েছে তো বড়দা, তাছাড়া রাত জেগে পড়ে ভোরের দিকে। ভবতোষ দরাজ গলায় বললেন, না না, তা হোক বৌমা, ওদের উঠিয়ে দাও গে মা। বাবা বলতেন রোদ ওঠার পর ঘুমোলে আয়ু ক্ষয় হয়। তা পরীক্ষাটা কার কি? ওই তো শুভ ধ্রুব, দুটোরই একই সঙ্গে মাধ্যমিক। শুভটা একবার ক্লাসে উঠতে না পারায়। লতিকা ফোঁস করে উঠে বলে, ক্লাসে উঠতে পারেনি ইচ্ছে করে নয়, অসুখের জন্যই। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আর টুকাইয়ের তো রোজই পরীক্ষা। ও বাবা, তিনি আবার এত বড় হয়েছেন? কই বৌমা, ডাকো ডাকো, একবার দেখি। আমার আবার আজ তারা আছে। তারা আছে? এ কি স্বর্গীয় ভাষা! লতিকা তো ভাবলই, হয়তো পরিতোষও ভাবল। সারাদিন ব্যাপী একটা সামাল দেওয়ার খাটুনি থেকে রেহাই পাওয়ার আশ্বাসে দিব্যচক্ষে তো দেখতেই পাচ্ছে লতিকার বেচার মুখ, ছেলে মেয়েদের অবজ্ঞা মিশ্রিত বিদ্রুপ হাস্যরঞ্জিত মুখ, তার সঙ্গে বিরক্তিও, যেটা আগে আগে দেখেছে। লতিকা এখন যে কোনো ভাব ভাবনায় এমন গায়ে পড়া ভক্তি গদগদ হচ্ছে আর দরাজ হচ্ছে, সেও তো একটা রহস্য। মানে মানে চলে গেলেই হাঁপ ছেড়ে বাঁচা যায়। এ তো আর লতিকার মিলিটারি মেজদাটি নয়, কখনো এসে পড়লে ভারীতে সারা পড়ে যাবে। লতিকা কৃতার্থ মনে হবে, ছেলেমেয়েরা মামার মহিমা কাহিনী শুনতে শুনতে বিগলিত হবে, আর রান্নাঘরে জামাই আদরের সমারোহ পড়ে যাবে। এ পরিতোষের গাঁইয়া দাদা। তবু ক্ষীণভাবে বলল পরিতোষ, তারা আছে মানে বড়দা, না খেয়ে চলে যাবে নাকি? ভবতোষ বিপন্ন গলায় বলেন, আহা, সেই তো মুশকিল। তোর বৌদির দিদিটি যে অবিরতই পত্রাঘাত করেন, 7 জন্মে আসি না বলে, এবারে একেবারে বাগদত্ত করিয়ে নিয়েছেন। কলকাতায় এলে যেন ওনার কাছে উঠি, খাওয়া দাওয়া করি, কথা না রাখলে আবার তোর বৌদির গোঁসা হবে। তাছাড়া ওই দিদির বাড়ি যাওয়ার একটি মোক্ষম কারণও আছে, তোর বৌদির একটি অর্ডার। আরে কি রে, এতক্ষণে জমিদার বাবুদের ঘুম ভাঙলো? ওরে বাবা, রাত জেগে পড়ার থেকে ভোরে উঠে পড়া অনেক ভালো। ভোরে মাথা পরিষ্কার থাকে। বলছিলাম তোদের মাকে, আমার বাবা বলতেন রোদ ওঠার পর ঘুমোলে আয়ু ক্ষয় হয়। আরে মা লক্ষ্মী, আয় আয়, কত লম্বা হয়ে গেছিস রে মা। পরিতোষের 2 ছেলে এবং মেয়ে হাই তুলতে তুলতে এবং চোখ রগড়াতে রগড়াতে এসে দাঁড়িয়েছে। পরিতোষ প্রত্যাশা করছিল লতিকা বোধ হয় প্রণাম করতে ইশারা করবে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো না। দেখল লতিকাও একটু হাই তুলল, বোধহয় স্বস্তির হাই। ছেলে মেয়ে তিনটে কয়েক সেকেন্ড ঠ্যাঙা হয়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ উল্টো পাক খেয়ে যে দরজা দিয়ে ঢুকেছিল সেই দরজা দিয়েই বেরিয়ে গেল। পায়জামার পা এবং ঝুলে থাকা দড়ির লটপটানি দেখে অবাক হয়ে যেতে হয়। এই অবস্থাতে কি আছাড় না খেয়ে নিরাপদে হেঁটে যেতে পারল। লতিকা উঠে দাঁড়িয়ে আদুরে অভিযোগের গলায় বলল, বড়দা, তাহলে থাকছেন না তো? আশা করেছিলাম আপনার অনারে একদিন সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়া যাবে, তা কপালে নেই। কি আর করা, আর একটু চা খাবেন? ভবতোষ বললেন, আরে না না বৌমা, বারবার চা খাওয়া ধাতে সয় না। লতিকা ভেতরে ঢুকে গেল বুক থেকে পাহাড় নামার অনুভূতি নিয়ে। এরপরও কি আর ভাইকে একা পেয়ে কিছু চেয়ে বসতে পারবেন? কিন্তু লতিকার হিসেবের ভুল। চেয়ে বসলেন ভবতোষ মাস্টার। ভাইয়ের হাতটা ধরে চাপা আবেগের গলায় বললেন, আমার একটা কথা রাখতে হবে কিন্তু পরি। মোটা খদ্দরের পাঞ্জাবির ভেতর ঘরের বুক পকেট থেকে এক গোছা নোট বার করে বললেন, এটা রাখতে পড়ি। খান আষ্টেক 100 টাকার নোট। জোর করে ধরিয়ে দিতে চান পরিতোষের হাতে। হতভম্ব পরিতোষ হাঁ করে বলে,
রাখবো মানে? এতক্ষণে আবেগরুদ্ধ ভবতোষ মাস্টার নিজের ফর্মে চলে এসেছেন। সে সহজতায় বলেন, ও মা, রাখবি মানে রাখবি, ওরা আবার মানে কি রে? তবু পরিতোষ বোকাটে গলায় বলল, রেখে তারপর বর্দা? তারপর আবার কি, খরচ করবি? কিন্তু তোমার রাখা টাকাগুলো আমি খরচা করব বর্দা? কি আশ্চর্য, তোমার টাকা আমার টাকা কি রে পড়ি? দরকারের সময় খরচা করবার জন্যই তো টাকা। এখন পরিতোষও ফর্মে আসে। টাকাটা তুমি আমায় দেবে বলে নিয়ে এসেছিলে বর্দা? আহা, কি মুশকিল, আমি কি তাই বলেছি? এসেছিলাম একটা ফালতু ব্যাপারের জন্যে, এমন কিছু না। তুই নে তো, চটপট তুলে ফেল বাবা, মানি বাবুদের চোখে পড়লে হয়তো মানের হানি হবে। জানি তো আজকালকার ছেলেপুলেকে। ভবতোষ মাস্টার একটা ফালতু কাজের জন্য 800 টাকা নিয়ে কলকাতা সফরে এসেছেন, কথাটা কি বিশ্বাসযোগ্য? পরিতোষ ঠান্ডা গলায় বলে, সে ফালতু কি তাই শুনি বর্দা? আরে বাবা, বলিস কেন? তোর বৌদির ওই দিদির বড় ছেলেটা বুঝি চাকরি বাকরি না পেয়ে একটা স্টিলের ফার্নিচারের দোকান করেছে, আর যেই সে খবর কানে গেছে তোর বৌদির, অমনি মনে পড়ে গেছে জীবনভর নাকি ওর একটা লকারওয়ালা স্টিলের আলমারির স্বাদ। বোঝো ব্যাপার? একেই বলে কিনা শুনলো সারা তো নিল পারা। সারা জীবন মনে পড়লো না যে বোনপো দোকান দিল? আসলে খুব নাকি বুঝিয়েছে বিনা লাভে দেবে, ভালো জিনিস দেবে। শুনিস কেন ওসব কথা, বরং মাসিকে বেশি করে ফাঁসিতে লটকাবে, বুঝলি? জানি তো সব। ভাবলাম যাকগে মরুগ্গে মেটাক সাথ, রিটায়ারের সময় গোটা কতক টাকা পাওয়া গিয়েছিল। পরিতোষ গম্ভীর গলায় বলে, আমায় আমায় মাফ করো বর্দা। মাফ করব? ভবতোষ আহত গলায় বলেন, ও তার মানে তুই আমায় পর ভাবিস পড়ি? না না বর্দা। পরিতোষের গলাটা হঠাৎ ভাঙা ভাঙা শোনায়। বদ্দা, বৌদির চিরকালের স্বাদ। আরে ছাড় তো, মেয়ে যাটা স্বাদের কথা বাদ দে। স্বাদের যদি কোনো মাথা মুন্ডু থাকে, চিরকেলে স্কুল মাস্টারের বাড়ি, শুধু দুটো বুড়ো বুড়ির সংসার, কি এত রাজ ঐশ্বর্য আছে রে যে একটা লকারওয়ালা স্টিলের আলমারি না হলে চলবে না? আমাদের যা কিছু সম্পত্তি তা এই আলমারির মধ্যে রাখা থাকে রে পড়ি, বুঝলি? বলে সহাস্যে আপন বুকের ওপর একটি চাপড় মারে ভবতোষ। বর্দা? আবার সেই বাচ্চা বেলার মতো বর্দা বর্দা বলি। তোর এই চারদিকে টানাটানির সময়, ছেলেদের পরীক্ষার ফি লাগবে, দুশ্চিন্তায় সারা হচ্ছিস, এর থেকে তোর বৌদির স্টিলের আলমারিটা জরুরি হলো? শেষ হলো আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প স্টিলের আলমারি। যদি আমার গল্প পাঠ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার গল্প পাঠ আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।